তুলোর ন্যায় নরম বিছানায় শুয়ে থাকায় মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ায় ভাসছে। অসারতায় ডুবে থাকা হাত পাগুলো কেমন নড়চড়বিহীন পড়ে আছে। চোখ দুটো বুজে থাকলেও মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে মাহির। একটু একটু টের পাচ্ছে পায়ের পাতায় কারোর শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে। পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তেই সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ে অমন শিরশিরে পরশ অনুভূত হতেই শোয়া থেকে লাফিয়ে ওঠে মেয়েটা। ভয়ার্ত ঢোক গিলে সম্মুখে তাকাতেই দেখে মেইডেন ইরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায়। সময় নিয়ে নিজেকে সামলে সন্দিহান গলায় আওড়ায়, আপনি এখানে? মেইডেন কথা বলতে পারছেন না কেন যেন। তার হয়ে তার চোখ দুটো বোধহয় কথা বলছে আজ। জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মধ্যবয়সীর আধারে ছেয়ে থাকা মুখ পানে। ঠোঁট নাড়িয়ে ফের কিছু বলতে যাবে অমনি ঘটে গেল এক অতর্কিত ঘটনা। মেইডেন কেমন ছুটে এসে মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরলেন আচমকা। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি। পাথরের ন্যায় বসে রইল কেবল। এদিকে মেইডেন কাঁদছেন, হু হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুকচেরা আর্তনাদ। মাহির বোধগম্য হচ্ছে না মেইডেনের এহেন বাঁধহীন কান্নার কারণ। সময় যত পেরোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে মেইডেনের কান্নার বেগ। মাহি আর পাথরের ন্যায় বসে থাকার মুরুদে রইল না। ধীরে ধীরে মেইডেনের পিঠের উপর এক হাত উঠিয়ে এনে আলগোছে রাখল সে। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগল, কি হয়েছে আপনার মেইডেন? এভাবে কাঁদছেন কেন? মেইডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না, অথচ মাহিকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বুজে কেমন পাগলের ন্যায় বিড়বিড় করছেন, মোয়া মামনি মারিয়া, মোয়া লিউভিয়ামা দোভোচকা, মামা তেব্বা ওচেন লিবিউত। আমার মামনি মারিয়া, আমার আদুরে মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিনদেশি ভাষা। সে তৎপর হলো মেইডেনকে থামাতে। মেইডেনের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলছে, কান্না থামান মেইডেন, হঠাৎ করে কি হলো আপনার? কথাটা শুনলেন মেইডেন। তড়িৎ নিজের উপচে পড়া আবেগগুলোকে দমালেন দক্ষতায়। রয়ে শয়ে বড় একখানা ঢোক গিললেন, কান্নাগুলো গলার কাছে আটকে ফেলতে। অতঃপর ভীষণ চেষ্টায় নিজেকে কোনো মতে সামলে নিয়ে মাহিকে ছাড়লেন। মাহি বেচারি ছাড়া পেয়ে তৎক্ষণাৎ বুক থেকে সরে এলো মেইডেনের। স্নিগ্ধ দৃষ্টি তুলে তাকাতেই দেখল মেইডেন কেমন হাঁ করে তাকিয়ে আছে তার পানে। চোখে পলক পড়ছে না মধ্যবয়সীর। মাহি খানিক অস্বস্তিতে পড়ল তার অমন চাহনি দেখে। সামান্য ঢোক গিলে শুকনো কাঠগলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল, আপনি কি কিছু বলবেন মেইডেন? আমাকে ক্ষমা করে দাও। কথার পিঠে এহেন অপ্রাসঙ্গিক বাক্য বোধহয় সুবিধার ঠেকল না মাহির নিকট। মেয়েটার স্নিগ্ধ মুখাবয়ব তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটাকতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে আওড়ায়, মানে? হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেইডেন স্মিত হাসলেন। প্রতি উত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মাহির এক হাত টেনে নিয়ে ঠোঁট বসালেন হাতের উল্টো পিঠে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা চাওয়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ুর স্থায়িত্ব খুব বেশি দিন নেই। সোচি ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট। শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত ক্যাসিনোটি বাইরে থেকে দেখতে যতটা বিলাসবহুল, ভেতর থেকে দেখলে ততটাই গা ছমছমে রহস্যময়তায় বোধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলা বিভিন্ন ধরনের বেটিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যা হতে না হতেই ক্যাসিনোর সম্মুখ দুয়ার বন্ধ হয়ে যায় সাধারণের জন্য।
তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারের আসা যাওয়া বোধহয় ততই বেড়ে যায়। সচি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একখানা গোলাকার টেবিল। টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইলিগাল অস্ত্র। পাশেই স্তূপ জমিয়েছে সাদা কোকেন পাউডার। টেবিলের হেড অব দ্য চেয়ার বাদ রেখে বাদবাকি চেয়ারে গোল হয়ে বসে আছে বেশ কিছু নামিদামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে অবাধ বিচরণ। প্রত্যেকের চোখে মুখে অপেক্ষা পরিলক্ষিত, যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারো আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে। কক্ষে উপস্থিত প্রতিটা মানুষের বিরক্তি বাড়ছে তরতর করে। তারা কি আর যেন তেন মানুষ? শত হলেও গ্যাংস্টার বলে কথা। তাদের এভাবে ডেকে এনে অপেক্ষা করানোর মানেটা কি? তাদের সময়ের কি কোনো মূল্য নেই? কথাগুলো ভাবতে ভাবতেই উপস্থিত গ্যাংস্টারদের মধ্যে থেকে তখনই উঠে দাঁড়ায় বেঞ্জামিন। স্পেনের মাউরো গ্যাংয়ের হেড, মধ্যবয়সী লোক, পেটটা ভারী উঁচু, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বসা ছেড়ে উঠেই কেমন চিরবিরানো কণ্ঠে বলে ওঠেন, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হিয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মনস্টারের আসার কোনো নামগন্ধ নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জানবো কিভাবে কে কয়টা কন্টেইনার পাচ্ছি? বেঞ্জামিনের কণ্ঠে সে কি তেজ, ভাষায় প্রয়োগ হয়েছে রূঢ়তা। বাদবাকি সবাই মনোযোগ দিয়ে শুনলেন কথাটা, তবে গায়ে মাখলেন না কেউই। আশ্চর্য হলেও সত্যি কারো মুখেই তেমন কোনো বিরক্তির ভাঁজ নেই, যেমনটা আছে বেঞ্জামিনের মুখাবয়বে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি এহেন অপেক্ষায় অভ্যস্ত। বেঞ্জামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখাবয় পরখ করল একবার। কই, সে ভাবল এভাবে প্রতিবাদী আওয়াজ তুললে বাকিরা নিশ্চিত তার সঙ্গে সায় দেবে, অথচ কাণ্ড দেখো, হলো এর উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিত বোধ করল এবার। কপালের চামড়ায় ঝুলে থাকা বিরক্তির ছাপগুলো তার ধীরে ধীরে রূপান্তরিত হলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হলেই পেছন থেকে ভেসে আসে ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবেন না বেঞ্জামিন, কেননা এখানে আসার সিদ্ধান্তটা যার যার ইচ্ছেতে হলেও এখান থেকে বেরোনোর সিদ্ধান্তটা কেবল শ্যাডো মনস্টারের হাতেই থাকে। তাই অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থামলেন বেঞ্জামিন, ভাবুক হলেন পর মুহূর্তে। রাশিয়ার সবচেয়ে বড় ডিলার গ্যাং তথা রুশদির সাথে যুক্ত হওয়ার পর এই প্রথম কোনো ডিলিংয়ে সরাসরি অংশ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ের তথাকথিত অনেক রুলস, স্রেফ লোকমুখে শুনেছে এদের নাম ডাক। মনের মধ্যে একরাশ কৌতূহল থাকা সত্ত্বেও এখন অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটিকে একটিবারের জন্য দেখার সৌভাগ্য মেলেনি তার। এই নিয়ে বেচারা ভারী বিরক্ত। হতে চেয়েছিলেন মনস্টারের ফেভারিট, অথচ এখন দেখো, গুটি উল্টে গেল এক মুহূর্তে। বেঞ্জামিন কপট অতিষ্ঠ মুখে ফের চলে এলো নিজের আসনে। পরনের দামি কোটটার পেটের কাছের বোতামটা খুলে নিয়ে আলগোছে বসল চেয়ারে। খানিকক্ষণ সাপের ন্যায় হুদাই ফোঁস করেও যখন দেখল স্বস্তি মিলছে না, ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকে বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞেস করল, কখন আসবে মনস্টার? ভিক্টর কোকেন হাতাচ্ছে, কখনো আবার প্যাকেট তুলে নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুঁকছে জোরালোভাবে। তন্মধ্যে বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষাত্মক হাসল ভিক্টর। শ্লেষাত্মক কণ্ঠে বলল, যখন মনস্টারের মন চাইবে। উত্তরটা মন মতো হয়নি বেঞ্জামিনের। লোকটা কেমন নাক মুখ কুঁচকে বসে রইল নিজ জায়গায়। এরই মধ্যে কক্ষটিতে প্রবেশ করে বেশ কিছু সশস্ত্র বডিগার্ড।
প্রত্যেকেই ছুটে এসে ঘিরে ধরলেন পুরো কক্ষটি। সবার গায়ে একই রকম সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলের নজর পড়ল দরজার দিকে। দেখল ধীরে ধীরে একজোড়া বুট পরিহিত পা গটগটিয়ে ঢুকছে ভেতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠল। কিয়ৎক্ষণ বাদেই সবার চক্ষুগোচর হলো মেজেন্টা রঙের স্যুট পরিহিত এক সুদর্শন যুবককে। যুবকের চোখে মুখে কুটিল হাসির রেশ স্পষ্ট। মাথার চুলগুলো ছোট ছোট করে কাট দেওয়া, গালটা আবৃত খোঁচা খোঁচা দাড়িতে। পরনের শার্টের উপরিভাগের বেশ কটি বোতাম খোলা। যুবক সবাইকে এক পলক দেখেই বাঁকা হাসল। পা দুটোর দাম্ভিক কদমে টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে ভরাট কণ্ঠে বলল, হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ? ডিল এখনও ফাইনাল হয়নি। ভিক্টর ঠোঁট পিষে হাসল। পেছনের চেয়ারের হাতলে এক হাত উঁচিয়ে রেখে বসল পরক্ষণে। রয়ে শয়ে বলল, না, তোমার জন্যই ওয়েট করছিলাম। যুবক হুট করেই নিচের ঠোঁটখানা কামড়ে ধরল কেন যেন। পরমুহূর্তে নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুঁচকে তাকালো ভিক্টরের দিকে। সময় নিয়ে শুধালো, মনস্টার কোথায়? ভিক্টর আগের ন্যায় হাসল। মাথাটা সামান্য কাত করে রহস্যময় কণ্ঠে আওড়ালো, ওহ নিক, স্টপ দিস জোকারি। মনস্টার কোথায় সেটা আমরা না জানলেও তুমি ঠিকই জানো, সেটা আমরা জানি। শত হলেও শ্যাডো মনস্টারের চিরশত্রু বলে কথা, তুমি তো তার খবর রাখবেই। নিক ক্রুদ্ধ হাসল মনে হচ্ছে। চোখ দুটো তীক্ষ্ণ করে নিয়ে হাত দুইখানা গুজে দিল প্যান্টের পকেটে। অতপর পা দুটো সামান্য ফাঁক করে আরামে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, তুমি দেখছি ইদানিং ব্রেন খাটাতে শিখে গিয়েছো ভিক্টর। যদিও বা ভুল বলনি তুমি। এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায় বলো তো? নিক ভাবুকের ন্যায় ঠোঁট উল্টালো। মাথাটা নুয়ে রেখে ধীর পায়ে কদম বাড়ালো টেবিলের একপাশে। খানিকক্ষণ সময় নিয়ে ভাবল কিছু একটা। অতপর কেমন বাঁকা হেসে বাঁকা চোখে তাকালো ভিক্টরের পানে। চট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ হ্যাভ ওয়ান্টেড টু হুক আপ উইথ হার মেনি টাইমস, সো গো অন, আজও তোমার। হকচকিয়ে ওঠে ভিক্টর। কানে ভুল শুনল কিনা যাচাই করতে আচমকাই বলে বসে, হোয়াট? নিক কুর হাসছে। পা দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের কাছে। ভিক্টর হতবাক চোখে তাকিয়ে আছে এখনো। ততক্ষণে নিক এসে দাঁড়িয়েছে ভিক্টরের পেছনে। হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে দুষ্টু কণ্ঠে বলল, ইউ নো হোয়াট ভিক্টর, শি ইজ টু ওয়াইল্ড ইন বেড, আই থিঙ্ক ইউ হ্যাড লাভ ইট। ভিক্টরের অপবিত্র মনটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে গিয়েছে কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সেই কবে থেকে ঝোঁক ছিল তার, তবে আগ বাড়িয়ে কিছু বলার বা করার সাহস হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ যেহেতু যেচে পড়ে সুযোগ পেয়েছে, তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি? এদিকে এহেন প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটাই ক্রোধান্বিত হচ্ছে। টেবিলের একদম কর্নারের চেয়ারে মাথা নুয়ে বসে থাকা আলেকজান্ডার ক্রমান্বয়ে ফুঁসছে রাগে। সুশ্রী ফর্সা মুখাবয়টা তার লাল হয়ে যাচ্ছে ক্রমশ। কেননা নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডটা যে আর কেউ নয়, বরং তার স্ত্রী মেরিন। একবার এক ডিল ফাইনাল করতে এসেছিল আলেকজান্ডার সঙ্গে মেরিন। সেদিনই নিক দেখে ফেলে মেরিনকে। প্রথম নিকের বিহেভিয়ার যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তীতে তার আচরণ হয়ে ওঠে উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতা বলে আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তারই সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায় নিক।
আলেকজান্ডার কতবার চেষ্টা করেছে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে নিকের ক্ষমতার কাছে। এই ছেলে যে আস্ত বড় এক শয়তান। যেটাতে একবার নজর দেয় সেটা নিজের নামে হাসিল না করা অবধি শান্ত থাকে না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যাচ্ছে ঘৃণার অশ্রুতে। নিজ বেদনায় মত্ত থাকা বেচারা খেয়ালই করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শুনল নিকের দুষ্টু কণ্ঠের টিটকারি। বাই দ্য ওয়ে অ্যালেক্স, ইউ নো সামথিং? তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী প্লেসড। কজ তোমারটার তুলনায় আমারটার গর্জন তাকে বেশি কাঁদিয়েছে। তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে ধরে অ্যালেক্স। চোখ দুটো বুজে ফেলে অসম্ভব রাগে। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। নিক বোধহয় পৈশাচিক হাসল তা দেখে। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়াতেই হঠাৎ তার দৃষ্টি আটকালো দরজার দিকে। একগাদা কালো পোশাকধারী গার্ডস ঢুকছে দৌড়ে দৌড়ে। জনে জনে গিয়ে স্ট্যান্ড নিল নিজস্ব আঙ্গিকে। নিক শটান হয়ে দাঁড়ায় এবার। দুই হাত ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে, ব্লাডি মনস্টার হ্যাজ কাম। প্রত্যেকে নিজেদের মাথা নুয়ে ফেলে সঙ্গে সঙ্গে। মিনিট খানেক বাদেই কক্ষে ঢুকলো একদম ধবধবে সাদা রঙা লম্বা কোট পরিহিত অ্যাডউইন। মাথায় গোলাকার টুপি, তবে তার টুপির দৈর্ঘ্য অত বেশি নয়। সে গম্ভীর মুখে সম্মুখে পা বাড়াতেই হঠাৎ শুনল নিকের বাঁকা কণ্ঠ, বা সাপের আসার বদলে দেখছি বিচ্ছু চলে এলো। অ্যাডউইন গম্ভীর পুরুষ, হুটহাট কথার জবাব দেবার অভ্যেস নেই তার। সে নিজের গাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথা থেকে টুপিটা নামিয়ে আনলো আলগোছে। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, এসব ছোটোখাটো কাজের জন্য বিচ্ছুই যথেষ্ট মিস্টার নিকোলাস, কারণ সাপ আসে কেবল ছোবল মারতে। নিক চোখ বাঁকায়। শক্ত চোয়ালে সন্দিহান গলায় জিজ্ঞেস করে, সার্কাজম করলে? গম্ভীর মুখ অ্যাডউইন বুঝি ঠোঁট দুটো পিষে হাসল একটুখানি। মুখাব্বয়ে এক প্রকার রহস্যময় ভাবভঙ্গিমা ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, হুম, ফ্যাক্ট বললাম। কথাটা মোটেও পছন্দ হলো না নিকের, তা তার মুখাব্বয়ের পরিবর্তনই স্পষ্ট। এদিকে অ্যাডউইনের এহেন কট্টর জবাবে শ্লেষাত্মক হাসল সবাই। তৎক্ষণাৎ মিটমিটে হাসিতে ফেটে পড়ল সকলে। অ্যাডউইন সেদিকে নজর দিল না। চুপচাপ গটগটিয়ে এগিয়ে গেল হেড অব দ্য চেয়ারের কাছে। ভীষণ শ্রদ্ধায় চেয়ারে না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ালো। নিকের এতেও সমস্যা। সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থেকে গমগমে গলায় বলল, সাপ যেহেতু তোমাকে তার জায়গায় পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? অ্যাডউইন প্রত্যুত্তর করল না। শটানভাবে দাঁড়িয়ে বাঁ হাতটা পাশে বাড়িয়ে দিতেই একজন গার্ড এগিয়ে এসে তার হাতে ল্যাপটপ ধরিয়ে দিল। অ্যাডউইন তখনই ল্যাপটপটা টেবিলের উপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপল বেশ কিছুক্ষণ। অতঃপর মিনিট খানেক বাদেই পেছনের বিশাল স্ক্রিনে দেখা গেল এক রহস্যময় মানব, ওরফে দ্য শ্যাডো মনস্টারের অব্যয়। অ্যাডউইন প্রজেক্টরের সাথে ল্যাপটপের স্ক্রিন কানেক্ট করে তখনই শটান হয়ে দাঁড়ায়। বাদবাকি গ্যাংস্টাররা নুয়ে রেখেছে মাথা, সঙ্গে আছে নিকো। এমনিতে মহাশয় মুখে যতই ফটর ফটর করুক না কেন, মনস্টারের সামনে তার কোনো হেকড়েই চলে না। ওদিকে অ্যাডউইনের পেছনে স্ক্রিনে জ্বলজ্বল করছে মনস্টারের অব্যয়। যুবক পায়ের উপর পা তুলে ভীষণ আয়েসে বসে আছে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীকী হিসেবে মনস্টার সিগনেচার ব্রেসলেটটা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। যুবকের গায়ে বরাবরের ন্যায় কালো ওভারক্লোক, মাথায় গোলাকার টুপি। তার দেহের খানিকটা অংশ দেখা গেলেও মুখটা ঢেকে আছে অন্ধকারে। সে এবার নিজের ভারী কণ্ঠে বলতে শুরু করল, নাচনি তর্গী, বিট শুরু করো। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই শুরু হলো বিট।
একে একে প্রত্যেক গ্যাংস্টার নিজেদের সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিতে লাগলেন অস্ত্রভর্তি কন্টেইনার। শ্যাডো মনস্টার আড়ালে থেকেই প্রত্যেককে বুঝিয়ে যাচ্ছেন নিজেদের কাজ। কে কোথায় কবে কিভাবে কন্টেইনার নেবে আনবে সব কিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও একমাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজই শ্যাডো মনস্টারের জায়গায় তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখো হয়েছে তার উল্টো। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ঘুম নেই মাহির চোখে, অস্থিরতায় বোধ হয়েছে শরীর। রাতের খাবারটাও এখনো খায়নি মেয়েটা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছেটুকু আপাতত নেই তার মধ্যে। মাহি চুপচাপ পা গুটিয়ে বসে আছে জানালার পাশের কাউচের উপর। ছলো ছলো চোখ দুটো অদূরের আসমানের পানে নিবদ্ধ। নীরবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আকাশে আজ চাঁদ ওঠেনি। মিটমিটিয়ে জ্বলছে তারাগুলো। তাদের পানে চেয়ে থাকতে ভীষণ শান্তি পাচ্ছে মেয়েটা। সে যখন নিজ প্রশান্তিতে মত্ত ঠিক তখনই ফুডট্র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেইডেন ইরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মেইডেনকে খাবার নিয়ে আসতে দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহার সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেইডেন শুনেও না শোনার ভান ধরলেন। রয়ে শয়ে ফুডট্র্যাকটা ঠেলে নিয়ে এলেন কাউচের সামনে। পা ঘুরিয়ে নীরবে এসে বসলেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেইডেন তখন আলতো হেসে হাত রাখলেন মেয়েটার হাঁটুর উপর। নরম কণ্ঠে শুধালেন, খেয়ে নাও ডিয়ার, আমার ঔষধ খেতে হবে। মাহি অন্যত্র মুখ ঘুরিয়ে রেখেই বলে ওঠে, আপনার ঔষধ আপনি খাবেন, আমি তো আপনাকে ধরে রাখিনি মেইডেন। মেইডেন ঠোঁট উল্টালেন। মুখভঙ্গিতে কপট নাটকীয় ভাব ধরে সুর টেনে টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কিভাবে ওষুধ খাবো শুনি? হতবাক মাহি। খুব বেশিক্ষণ জড়সড় ভাব নিয়ে বসে থাকাটার হলো না মেয়েটার। তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে মেইডেনের পানে শান্ত চোখে তাকিয়ে থেকে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখনো খাননি? দুই ধারে বার কয়েক মাথা নাড়ায় মেইডেন। অন্যত্র চোখ ঘুরিয়ে গলায় একরাশ নমনীয়তা ঢেলে জবাবে বললেন, যেখানে আমার মেয়েটা এখনো না খেয়ে আছে সেখানে আমি কিভাবে খাই বলো তো? মাহি নরম মনের মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলার বড় দোষ রয়েছে তার। আজও ঘটল একই ঘটনা। মেইডেনের মায়া কান্নায় মেয়েটা ভুলে গেল সব। নিজের একরাশ অনীহা থাকা সত্ত্বেও কেবলমাত্র মেইডেনের কথা চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেইডেন বুঝি এতেই রাজ্য জয়ের আনন্দ পেলেন। তখনই সার্ভিং র্যাক থেকে দুটো প্লেট নিয়ে এলেন সামনে। ধীরে ধীরে নিজের পাতে এবং মাহির পাতে খাবার বেড়ে দিলেন একটু একটু করে। তারপর র্যাক থেকে এক বাটি বড় বড় চিংড়ির মালাইকারি তুলে হাতে নিলেন তিনি। খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা সরিয়ে নিতে চাইলেই মাহি কেমন জোর দেখিয়ে বলে ওঠে, আপনিও নিন না, চিংড়ির মালাইকারি কিন্তু খুব স্বাদের। এহেন কথায় মেইডেন কেমন থতমত খেলেন মনে হচ্ছে। মানুষটার মুখাবয়বে কাচুমাচু ভাব বেশ স্পষ্ট। যেন খাবারটা নিজ পাতে নিলেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেইডেন প্রসঙ্গ ঘোরাতে কেমন আফসোস নিয়ে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার আবার চিংড়িতে মারাত্মক অ্যালার্জি। মুখে নেওয়া মাত্রই নিঃশ্বাস আটকে আসে, তাই ডাক্তার বারণ করেছে চিংড়ি খেতে। সহজ সরল মাহি ধরে নিল কাহিনী সত্য, তাই সে আর জোর করল না মেইডেনকে। নিজেই নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলো কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতেই স্বাদে ভারী তারতম্য পেল মেয়েটা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকল একবার। তার কেন যেন মনে হচ্ছে তরকারির স্বাদটা একটু ভিন্ন।
এদিকে মেইডেন মাহিকে খাওয়া থামাতে দেখে উদ্বিগ্ন হলেন। যেচে পড়ে তাড়া দেখিয়ে বললেন, কি হলো, খাও। মাহি ভাত মাখাচ্ছে ধীরে ধীরে। মাথাটা নুয়ে রেখে বলে ওঠে, মাছটা কেমন যেন লাগছে। মেইডেন হাসলেন। ইতস্তত কণ্ঠে পরক্ষণেই শুধালেন, বিদেশি মাছ তো, আর আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই হয়তো এমন লাগছে তোমার কাছে। মাহির মনটা কেমন খচখচ করছে, তবুও সৌজন্য রক্ষার্থে কোনো মতে খাবারটুকু খেলো মেয়েটা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রথম 2 লোকমা নাক সিটকাতে সিটকাতে মুখে তুললেও বাকি অবশিষ্ট খাবারটুকু এক প্রকার গাপুস গুপুস করে গিলছে মাহি। মেয়েটার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে ক্রমশ। তার চোখ দুটো নিভু নিভু হয়ে যাচ্ছে। ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ন্যায় ঝুলছে শূন্য হাসি। মেইডেন একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মাহির পানে। যেই দেখলেন মাহির মুখখানায় পরিবর্তন নেমেছে, অমনি বাঁকা হাসলেন তিনি। খানিকটা এগিয়ে এসে চাপা স্বরে মাহিকে বললেন, কেমন লাগছে ডিয়ার। নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েটা তৃপ্তির ঢেকুর তুলে আয়েসি ভঙ্গিতে জবাব দেয়, আমি উঠছি, এই দেখো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেইডেন। বুঝে গেলেন ঔষধে কাজ হয়েছে। তিনি তৎক্ষণাৎ হাত থেকে খাবার প্লেটটা নামিয়ে রেখে এগোলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে একনাগাড়ে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিটের ঘরে যেতে হবে ডিয়ার। সিট তোমার জন্য ব্যথা পেয়েছে। এখন সেবা করার দায়িত্ব কার বলো তো। নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেইডেন বাঁকা হাসলেন। আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে বললেন, সিট তোমাকে ভালোবাসে ডিয়ার, আর ভালোবাসার মানুষের কষ্ট কমাতে নিজেকে উজাড় করতে হয়, তার সঙ্গী হতে হয়। তবেই না সে সুস্থ হবে আগের মতো। তুমিও আজ সিডের কাছে নিজেকে উজাড় করবে, কেমন। বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে।